টিভি নিয়ে কিছুদিন থেকেই বুলুর উপর অল্প স্বল্প ক্ষুব্ধ হয়ে আছে অতীশ। অফিস থেকে ট্রামে বাসে ফিরতে প্রায় দিনই দেরি হয় তার। এই সময়টা পেটের মধ্যে খিদেও জাগিয়ে ওঠে খুব। মনে হয় এক কাপ গরম সুগন্ধি চা পেলে ক্লান্তি জুড়োতো। মধ্যবিত্ত কেরানির এই সামান্য বিলাসটুকু মেটানোর জন্যে খুব বেশি কিছুর দরকার হয় না। চাই একটু যত্ন, আর চাইবার আগেই পাওয়া। সৎ আর সাবেকি মানুষ অতীশ। ছোটোখাটো এইসব সুখ স্বাচ্ছন্দ্যগুলিকে আগলে রাখার ব্যাপারে সে বড় কৃপণ। এসব ব্যাপারে অল্প খুঁত দেখলেই মন যায় বিগড়ে। অতীশদের পাড়া বলতে যা বোঝায় সেটা দৈর্ঘ্যে প্রস্থে কম নয়, সে তুলনায় প্রতিবেশীর সংখ্যা কম। যাতায়াত বা মেলামেশার সংখ্যা ধরলে সেটা আরও কম। তাই পাড়ার ২-৩ বাড়িতে টিভির অ্যান্টিনা মাথা তুলতে অতীশ খুব ভাবেনি। অসুবিধা হলো যখন কলকাতায় টিভি চালু হবার মাসখানেকের মধ্যেই ২ ঠিকানা দূরত্বে গুঁইবাবুরা টিভি কিনে ফেললেন। গুঁইবাবুর স্ত্রী মল্লিকা এ পাড়ায় বুলুর সেরা সখী, প্রায় সমবয়সী। পুরুষরা বাদ গেলে দুজনে সিনেমা বা কালী মন্দিরে যায় একসঙ্গে। ৯ মাসে ৬ মাসে শখ করে নিউ মার্কেটে। মেয়েদের স্বাভাবিক কৌতূহল থেকে জন্ম হয় নানা গুজবের, তাও ভাগ করে নেয় দুজনে। মিল আরও অনেক ব্যাপারে। মল্লিকাদের ফ্ল্যাটে টিভি আসতে তাই সপরিবারে দেখতে আসার জন্যে সাদর অভ্যর্থনা পেল বুলু। একটুও কুণ্ঠাবোধ না করে সেও এমনভাবে মেতে উঠল যে টিভিটা যেন তারই। সন্ধে হতে না হতেই চলে যায় ওদের ফ্ল্যাটে। একা নয়, সঙ্গে ২ ছেলে মেয়ে, ডল ও ছুটি। ফেরে ১.৫-২ ঘন্টা কাটিয়ে। ব্যাপারটা খুব ভালো চোখে দেখেনি অতীশ। বুলু না বুঝুক, সে বোঝে ব্যাপারটায় এক ধরনের হ্যাংলামি আছে। বুলু ও মল্লিকার মধ্যে সখ্য যতই গভীর হোক, অতীশ ও গুঁইবাবুর মধ্যে সম্পর্কটা আজও কি খবর ভালোর বেশি এগোয়নি, এগোবেও না। ইচ্ছে করলে গুঁইবাবু তাঁর ফিয়াট দেখাতে পারেন, কিংবা বিলিতি পাইপ আর হাল ফ্যাশনের স্যুট। ১০০০ টাকা মাইনের কেরানি অতীশ শুধু নিজেকে। চাপা স্বভাবের মানুষ অতীশ। বুলুর বাড়াবাড়িতে অস্বস্তি লাগলেও মুখ ফুটে বলেনি কিছু। ইদানিং প্রায় অফিস থেকে বাড়ি ফিরলে দরজা খুলত ঝি। তার হাত থেকে চায়ের কাপটা নিতে নিতে শুনত, বৌদি বলেছেন ফিরবেন এক্ষুনি, আপনাকে খাবার দেব? না, থাক। ২-১ চুমুক দিয়ে চুপচাপ বসে থাকত অতীশ। সাধারণ হাওয়ার চেয়ে বেশি জোর আছে তার গ্লানিবোধে। চাটা তাই ঠান্ডা হতো তাড়াতাড়ি। বুলু বাড়ি ফিরে বলতো, অদ্ভুত লোক বাবা, হাতে নাতে জুগিয়ে না দিলে খাবারটি চেয়ে খেতে পারো না। আমি যদি মরে যাই তখন কি হবে? কি আর হবে, এই বয়সে আর একটা বিয়ে তো করতে পারবো না। যেমন আছি তেমনিই থাকবো। এক যদি না তোমার বান্ধবী মল্লিকা এগিয়ে আসে। আহা, ন্যাকা! বুলুর স্বভাবের এই আকস্মিক স্বতঃস্ফূর্ততার সবটাই যে উপরের আহ্লাদ, তা বুঝতে অসুবিধা হতো না অতীশের। ব্যাপারটা স্পষ্ট করে বলাই ঝুঁকি আছে। বুলু এখনই পাল্টা দোহাই দেবে তার অকর্মণ্যতার। সেই টিভি আসার গোড়ার দিকে যেমন দিয়েছিল। এত লোকে যে টিভি কিনছে, তারা সবাই কি পয়সাওয়ালা? বলো না কেন ইচ্ছে নেই? এত মানে কত? বুলু জবাব দেয়নি। অতীশও না। বলতে কি, সেদিন থেকেই সে ভেবে নিয়েছে চুপ করে থাকাই ভালো। দিন গেলে ক্লান্তি আসবে, তখন নিজে থেকেই থেমে যাবে। এইভাবেই চলছিল। সেদিন অফিস থেকে ফিরে হঠাৎই একটু অন্যরকম লাগলো অতীশের। দরজার বাহিরে থেকেই শুনল ছুটি কাঁদছে চিৎকার করে। বুলুর গলাও কিছু কম নয়। খানিক থেমে থেকে ঘটনাটা আঁচ করার চেষ্টা করলো অতীশ। বুঝল না। তখন বিরক্ত হয়ে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত চাপ দিয়ে কলিং বেল টিপল। কি হয়েছে? কিছু নয়। শাড়ির আঁচল গোছাতে গোছাতে বুলু বলল, ছেলে মেয়ে তো নয়, এক একটা। কি তার বলল না। মেয়ের হাতের নড়া ধরে টানতে টানতে নিয়ে গেল ভিতরে।
এক কোণে চুপচাপ বসেছিল ডল। বিব্রত অতীশ জিজ্ঞেস করল, কি হয়েছে রে? মল্লিকা মাসির সঙ্গে মার ঝগড়া হয়েছে। কেন? মল্লিকা মাসি বলেছে রোজ রোজ টিভি দেখতে গেলে ওদের অসুবিধা হয়। ছুটি তবু বায়না করছিল টিভি দেখার জন্যে। বাড়ি ফিরে মা মারল ওকে। চিৎকার থামলেও এখনও ফোঁপানি কমেনি ছুটির। শব্দটায় কান রেখে ছেলের মুখে আরও কিছু পড়বার জন্যে খানিক চুপচাপ দাঁড়িয়ে থাকলো অতীশ। তারপর পাশের ঘরে গেল। বুলু দাঁড়িয়ে আছে দেওয়ালে ঠেস দিয়ে, চোখ অপলক, ঠেললেই পড়ে যেতে পারে। অতীশের আবির্ভাবে ছুটিও এখন চুপ। দুজনকে ঠিক ঠিক দেখার জন্যে যতটা সময় দরকার তার বেশি নিল না অতীশ। 90 ডিগ্রি তীক্ষ্ণতায় অপমানটা মেরুদণ্ড ছুঁয়ে যেতে চোয়াল চাপা গলায় অতীশ বলল, মেয়েকে না মেরে নিজে একটু শিখলে ভালো হতো না? যেমন ছিল তেমনিভাবেই দাঁড়িয়ে থাকলো বুলু। দুজনেই দুজনকে চেনে ভালো করে। কথাবার্তার পরিবর্তে অতীশের পরিবারে সবচেয়ে নিঃশব্দ সন্ধ্যাটি সেদিনই দেখা দিল। বুলু বাড়িতে থাকা সত্ত্বেও ঝিয়ের হাতে চা খাবার পৌঁছলো অতীশের সামনে। নিঃশব্দে মুখে তুলল সে। খাওয়া দাওয়া সেরে ডল ও ছুটি শুতে গেল নিঃশব্দে। এবং রাতে যদিও বুলু ভাত বাড়ল এবং স্বামী স্ত্রী দুজনেই খেতে বসলো একসঙ্গে, দুজনের মধ্যে কথাবার্তা হলো না কোনো। শোবার আগে দুজনে দুদিক থেকে বিছানায় উঠে পরস্পরের বিপরীত দিকে পাশ ফিরল। তোষকের তুলো পাল্টানো হয়নি অনেক দিন। পিঠ দিলে একটা শক্ত চিটচিটে ভাব উঠে আসে। অন্যদিন তেমন মনে হয় না, কিন্তু অস্বস্তিটা আজ একটু বেশি লাগছিল অতীশের। মুখের ভিতরেও কেমন একটা তিতকুটে ভাব। কয়েকবার এপাশ ওপাশ করে পা বালিশ জড়িয়ে এবং মুখের ভিতর জিভটা এদিক ওদিক করতে করতে সত্যিই যখন সে আচ্ছন্ন, হঠাৎ ষাঁড় ভাঙল বুলুর হাতের ঠেলায়। হাঁটু মুড়ে বিছানায় উঠে বসেছে বুলু। কি ব্যাপার? আমি জানতে চাই তুমি একটা টিভি কিনতে পারবে কি না? অন্ধকারে আন্দাজ মতো বুলুর মুখের দিকে তাকিয়ে পুরো আদলটা খুঁজল অতীশ। ছেলে মেয়ে বড় হবার পর বুলুর যত অভিমান সবই অন্ধকারে। সন্ধ্যের খোঁচাটা এখন ফেরত দেবে কিনা বোঝা যাচ্ছে না। সময় নিয়ে অতীশ বলল, আজ? এখনই? ছেলেমেয়ের সামনে এত বড় অপমান সহ্য হয় না। সেটার সমাধান টিভি নয়। তখনই কোনো জবাব দিল না বুলু। পরে থেমে থেমে বলল, পারবে না? মরা বাঁচার মাঝখানে যে কোনো জায়গায় একই সঙ্গে প্রশ্ন ও হতাশা নামিয়ে রাখল বুলু। এই মুহূর্তটির সঙ্গে তার অপমান বোধের যোগ নেই কোনো, যোগ সম্পর্কের। তার দ্বিধায় অতীশকে রেখে আবার আস্তে আস্তে বালিশে মাথা রাখল সে। 3 মাসও হয়নি ঝুমুর বিয়ে দিয়েছি। আত্মরক্ষার গলায় অতীশ বলল, 5,000 টাকার লোন শোধ হতে 2 বছর লাগবে। একটা টিভি সেটের দাম জানো? জানি, তারাই তোমার সব। একটা হাত বুলুর দিকে বাড়িয়েও গুটিয়ে নিল অতীশ। অপমান একা আসে না, ভাবল, সঙ্গে নিয়ে আসে আরও কিছু, আরও অসুবিধে ছেলেমেয়ে সামনে ছিল বলে। স্পর্শ দিয়ে বুলুর ভার কমানো যাবে না। সারা রাত অস্বস্তির মধ্যে যুগপৎ বিষণ্ণ ও ক্ষুব্ধ হয়ে থাকল অতীশ। সকালে যতদূর সম্ভব কাটল খবরের কাগজের আড়ালে। এই সব সময়ে সে 2-1 কাপ চা বেশি খায়, আজ খেলো না। অফিসে যাবার সময় গুঁইবাবুদের ফ্ল্যাটের দিকে তাকিয়ে চুপচাপ নিঃশ্বাস সংবরণ করল সে। তার পক্ষে অন্তত প্রতিদ্বন্দ্বিতায় নামা বাতুলতা। বুলু তা বুঝবে না। সম্ভবত যত দিন যাবে ততই গলা মোম থেকে কঠিন হয়ে উঠবে বুলু। অপমান যদি হয়ে থাকে তার প্রতিশোধ নেবার দায় অতীশের। রমেন ঘোষ বসে পাশের টেবিলে। অফিসে পৌঁছে অতীশ জিজ্ঞেস করল, মোটামুটি একটা টিভি সেটের দাম কত বলতে পারো? অর্ডিনারি না ডিলাক্স? জবাব পেল না। তখন বিজ্ঞের ভঙ্গিতে রমেন বলল, তা 3,500-4,000-এর কম হবে না। এত কিনছেন? না, অতীশ বলল। বাড়িতে একটা প্রবলেম হয়েছে, প্রেস্টিজ ইস্যু। কিছু একটা করতে হয়, টাকা কোথায়?
প্রেস্টিজের সঙ্গে টাকার সম্পর্ক কি? ওটা রক্তের ব্যাপার। রসিকতায় ঝুঁকে এলো রমেন। সৎ ব্রাহ্মণদের বিয়ে করা উচিত নয়, বিয়ে করলেই চাটাইয়ের দরকার হবে। চুপচাপ হাসলো অতীশ। তারপর জিজ্ঞেস করলো, কোঅপারেটিভের লোন টোন পাওয়া যায়? এই সেদিন অফিস থেকে নিলেন, শোধ হয়ে গেছে? হচ্ছে। পাওয়া হয়তো যায়, রমেন বলল। কিছুটা কাটিয়ে তারপর নিলে ভালো হতো না? পিঠ সোজা করে অতীশ বলল, তা ঠিক। ব্যাপারটা থেকে গেল মাথায়। জানি তারাই তোমার সব। কাল রাত থেকে অফিসে বেরোনোর আগে পর্যন্ত এটাই বুলুর শেষ কথা। যতক্ষণ আর কিছু না বলে ততক্ষণ এই কথাগুলিই ঘুরবে সঙ্গে। গড়ানো জল যেভাবে ছুঁয়ে থাকে মেঝে, সেই জলে এখন নিজেকে দেখতে পাচ্ছে অতীশ। রমেন বলেছিল, ছোট ফ্রেমে প্রায় ঝাপসা লাগে আদল। বিকেলে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে চৌরঙ্গি পার্ক স্ট্রিটের ৩-৪টে টিভির দোকান ঘুরে দরদাম করল অতীশ। বাড়ি ফিরে বুলুকে বলল, ৬ মাস অপেক্ষা করলে একটা কিছু হতে পারে। কোঅপারেটিভের লোন নেব। ধার করে? অতীশ চুপ করে থাকলো। বুলু বলল, থাক। যেভাবে বলল তাতে কথাটার যে কোনো মানে হতে পারে, অভিমান বা সহানুভূতি। এর যে কোনো একটার কাছাকাছি পৌঁছনোর জন্যে অনেকক্ষণ নিজের মনে ছটফট করল অতীশ। বাড়ির সামগ্রিক আবহাওয়ার সঙ্গে মিলিয়ে দেখল বুলুকে। তেমন কোনো পরিবর্তন চোখে পড়ল না। মনে হচ্ছে কালকের অপমানের জের থিতিয়ে আসছে। ১৫ বছর একসঙ্গে ঘর করার পরও কি বুলু তাকে বুঝতে পারবে না? সেই রাত্রে ডল ও ছুটি ঘুমিয়ে পড়ার পর বুলু নিজেকে বের করল। ঘুম না আসায় বিছানায় শুয়ে সকালের খবরের কাগজটাই আর একবার পড়ছিল অতীশ। পিছন থেকে বুলু হঠাৎ বলল, ধার করতে হবে না, তুমি এটা বেচে দাও। অতর্কিত গলার স্বর অনুসরণ করে পিছনে তাকিয়েই থ হয়ে গেল অতীশ। মরা পাখি ঝুলিয়ে ধরার মতো করে আলতো আঙুলে ৮ ভরির পুরনো সীতাহারটা তুলে ধরেছে বুলু। যদিও সোনার, ওটার যে কোনো দাম আছে কোনোদিনই তা বুঝতে পারেনি অতীশ। মার জিনিস? অনেকক্ষণ পরে অতীশ বলল, বেচে দেবে? মার না আমার? তোমারই। তার আগে ছিল মার, তারও আগে ঠাকুমার। ৩ পুরুষের হার, এরপর ডলের বউ পাবে। বেচে দেবে? ১৫ বছরে ১৫ বারও পড়িনি, বুলু বলল। ডলের বিয়ে হতে এখনও অনেক দেরি। তাছাড়া এই প্যাটার্ন এখন আর কেউ গায়ে তোলে না। এখন সোনার দাম ছিল। কথাগুলো মন দিয়ে শুনল অতীশ। তারপর নিঃশব্দ গলায় বলল, বেচে দেবে? তখনই কোনো জবাব দিল না বুলু। আলমারি বন্ধ করে আলো নেবালো। ১৫ বছরের গন্ধে ভারী হয়ে উঠল অতীশের নিঃশ্বাস। প্রায় সম্মোহক। এর থেকে নিজেকে আলাদা করে কোনো দিন কিছু ভাবতে পারেনি সে। পাশ ফিরতে ফিরতে অস্ফুট গলায় বুলু বলল, আশ্চর্য মানুষ। অতীশ কান দিল না। এসব বিশেষণ প্রয়োগের অর্থ বুলু কথা হারিয়ে ফেলছে। অভিমান যত বাড়বে, অস্বস্তি যত প্রবল হবে, ততই ফিরে যাবে সাদামাটায়। সম্ভবত সে ভুল বুঝেছিল। ১৫ বছরে সীতাহারের দাম কমলেও মার দাম কমেনি। মরা পাখি ঝোলানোর মতো করে এখন সে সহজেই বের করে আনলো তাকে। এই বোধহয় শুরু। ডলের বিয়ে হতে হতে প্যাটার্ন কি আরও কিছুটা বদলে যাবে না? অন্ধকারে চোখের কোণ দিয়ে বুলুকে দেখার চেষ্টায় কিরকির করে উঠল চোখ দুটো। যেদিকে বুলু নেই সেদিকের দেওয়ালে মার ছবি। বিয়ের পরপরই তোলা। গলা ও বুকের অনেকখানি জুড়ে আছে ভারী সীতাহার। মুখে গরবিনী হাসি। অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়িতে গিয়ে জোরে ছবি তুলেছিল অতীশ। প্রিন্ট দেখে মা বলল, গলা খালি কেন বৌমা? বুকের মধ্যে একসঙ্গে অনেকটা জায়গা খালি লাগলো অতীশের। উঠে আলো জ্বালল। এত রাত্রে আবার আলো জ্বাললে কেন? জল খাবো। আলো আড়াল করার জন্যে চোখের উপর পুরো হাতটা চাপা দিল বুলু। চিকচিক করছে নতুন প্যাটার্নের বালা। ঝুমুর বিয়ের সময় ভেঙে গড়িয়েছিল। অতীশ জানে ভিতরে অনেকটাই গালা। এখন তবু ভরাট দেখাচ্ছে।
দেওয়ালের দিকে তাকিয়ে অনেকক্ষণ ধরে জল খেলো অতীশ। কখনো অনুভব করেনি, আজ মনে হলো গলা থেকে বুক পর্যন্ত অনেকগুলো ধাপ আছে, জলও সহজে নামে না। পরের দিন অফিসে বেরুবার আগে হারটা নিজেই চেয়ে নিল অতীশ। চেনা গহনার দোকানে সেটা জমা দিতে দিতে ভাবল, ঝুমুর বিয়ের সময়ও তাকে ছুটতে হয়েছিল 5,000-এর পিছনে, তখন এটার কথা মনে পড়েনি কেন? 8 ভরির ওজন তেমন কিছু নয়, তবু ভারটা নেমে যাওয়ার পরই সে ঘামতে লাগলো বেশি। পুরো 2 গ্লাস জল খাবার পরও যখন অস্বস্তি গেল না, উঠে গিয়ে ফ্যানের রেগুলেটরটা পুরো ঘুরিয়ে দিয়ে এসে নিজের চেয়ারে বসে হাঁপাতে লাগলো। এত ঘামছেন কেন? শরীর খারাপ? না না তো। অন্যমনস্কভাবে রমেনের দিকে তাকালো অতীশ, তাকিয়েই থাকলো। তোমার সন্ধানে ভালো রিটাচার আছে? রিটাচার মানে? মার ছবিটা রং জ্বলে ঝাপসা হয়ে গেছে, এভাবে থাকলে দেখব। রমেন কথাটায় খুব গুরুত্ব দিচ্ছে বলে মনে হলো না, এগিয়ে গিয়ে বলল, টিভি কেনার কি হলো? দেখি। বলতে বলতে মাথাটা টেবিলের উপর ঝুঁকিয়ে আনলো অতীশ। দিন কয়েক পরে একদিন বিকেলে পার্ক স্ট্রিটের টিভির দোকান থেকে বেরিয়ে সপরিবারে ট্যাক্সিতে উঠল অতীশ। উঁচু করা কেরিয়ারের ভিতর থেকে উঁকি দিচ্ছে প্যাক করা বড় বাক্স, ছোট বড় টিউবগুলো বেরুনো। ছুটি ও বুলু ওঠার পর ডলও উঠতে যাচ্ছিল। বুলু বলল, ডল তুই সামনে বস না, বাবাকে ভেতরে বসতে দে। কিছুক্ষণের জন্যে একটা ঘোর সৃষ্টি হয়েছিল অতীশের মাথায়। সামলে নিয়ে বসতে বসতে লক্ষ্য করল, বুলু যেন ইচ্ছে করেই তার গা ঘেঁষে এসেছে। তাঁতের শাড়ি, ব্লাউজ ও ট্যালকমের গন্ধ ছাপিয়ে নাকে এলো আর একটা গন্ধ। একসঙ্গে অনেক কথা মনে পড়ে যায়। ট্যাক্সিটা চলতে শুরু করার পর চাপা গলায় অতীশ জিজ্ঞেস করল, কি খুশি তো? বাহ, খুশি হব না কেন? বালা সমেত হাতটা তার হাঁটুর উপর তুলে দিয়ে অন্যদিকে মুখ ফেরালো বুলু। জবাবটা মনের মধ্যে জারিয়ে নিতে নিতে অতীশ অনুভব করল, গলা ও বুকের মধ্যে আছে অনেকগুলো ধাপ, খাঁজে খাঁজে জমে আছে শুষ্কতা। বাড়ি না ফেরা পর্যন্ত জলের দিকে হাত বাড়াতে পারবে না। ক্লান্তিতে মাথাটা সিটের পিছনে হেলিয়ে দিল সে। বাবা, ট্যাক্সিটা মল্লিকা মাসিদের বাড়ির সামনে থামালে ভালো হতো না? কেন? দেখানো যেত। ডল! ছেলেকে ধমক দিতে যাচ্ছিল অতীশ, শেষ মুহূর্তে সামলে নিল নিজেকে। তরল একটা কিছু নেমে যাচ্ছে ঘাড় থেকে মেরুদণ্ডের দিকে। কয়েকদিনের মধ্যে এই প্রথম। অনুভূতিটা ধরে রাখতে রাখতে সে ভাবল, টিভির জন্যে হাড়টা বেচে দিয়ে খুব ভুল করেনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।